অল স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আজ তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ডু, ডাজ, ডিড। ডু, ডাজ এবং ডিড এই তিনটি অক্সিলারি ভার্ব কোথায় ব্যবহার করা হয় এবং এগুলো দিয়ে কোন ধরনের সেন্টেন্স তৈরি হয়, নেগেটিভ করার ক্ষেত্রে, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কোন টেন্সে এগুলো ব্যবহার করা হয়, ডিটেলস এই ভিডিওর মাধ্যমে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। চলুন আমরা একটু খেয়াল করি। ডু, ডাজ, ডিড, এখানে যে প্রথম যে দুইটি ভার্ব দেখছি, ডু, ডাজ, ডিড। আচ্ছা, এখানে ডু, ডাজ। ডু, ডাজ আমরা জানি টেন্স মোট কয়টি? টেন্স মোট হচ্ছে 12টি। টেন্স মোট হচ্ছে 12টি। এই 12টি টেন্সের মধ্যে মাত্র দুইটি টেন্সে ডু, ডাজ এবং ডিড ব্যবহার করা হয়। এর মধ্যে আবার ডু, ডাজ ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু, ডাজ ব্যবহার করা হয়। বাকি 10টি টেন্সের মধ্যে ডু, ডাজ ব্যবহার করা হয় না। তো ডু, ডাজ ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখানে যে উপরে যে তিনটি টেন্স লিখেছি এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে, চেনার কৌশল হচ্ছে যে সাবজেক্টের পরে ভার্ব অন থাকবে। সাবজেক্টের পরে যদি ভার্ব অন থাকে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব থাকে, তাহলে তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। ইংলিশে চেনার উপায় হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব অন থাকবে। এখানে দেখি, যেমন আই গো টু স্কুল, এখানে গো শব্দটি প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের 1 নম্বর ফর্ম। এই জন্য একে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এভাবে দে প্লে ফুটবল, দের পরে প্লে ভার্ব অন, প্লে, প্লেড, প্লেড, মানে প্রথম ভার্বটি এখানে ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। ইউ ইট রাইস, তুমি ভাত খাও, এখানেও প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ইউ ইট রাইস এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন কথা হলো যে আমরা ডু, ডাজ কোথায় ব্যবহার করব। এখন এখানে দেখি যে তিনটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখা হয়েছে এবং পরে যে আমরা দুটি টেন্স দেখছি, এই দুটি টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার কৌশল হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব টু থাকবে। কি থাকবে? ভার্ব টু। এগুলোতে বলা হয় ভার্ব টু। একে বলা হয় পাস্ট ফর্ম অফ ভার্ব। পাস্ট ফর্ম অফ ভার্ব, সাবজেক্টের পরে যদি পাস্ট ফর্ম অফ ভার্ব থাকে, অর্থাৎ ভার্ব টু 2 নাম্বার ভার্ব থাকে, তাহলে তাকে বলবো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সে ডু, ডাজ, ডিড ব্যবহার করা হয় না। এখন আমরা এই শব্দটিকে নেগেটিভ, এই সেন্টেন্সটিকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। যেমন আই গো টু স্কুল, আমি স্কুল যাই না, তাহলে কি হবে? I do not go to school। তাহলে এই I go to school থেকে কি হলো? I do not go to school। তাহলে এখন তোমরা এখানে তোমরাও বলার চেষ্টা করো, দে প্লে ফুটবল। দেখো এখন তোমরা সবাই পারবে। এখানে শুধু সাবজেক্টের পরে কি বসেছি? ডু নট। সাবজেক্টের পরে কি বসেছি? ডু নট। শুধু এই যে বাকি দুটো টেন্স, বাকি দুটি যে সেন্টেন্স আছে, এই দুটি সেন্টেন্সের সাবজেক্টের পরে আমরা ডু নট বসিয়ে দিলেই ঠিক নেগেটিভ হয়ে যাবে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। ইউ ডু নট ইট রাইস। তাহলে এভাবে সাবজেক্টের পরে শুধু আমরা কি বসাবো? এই ডু নট কথাটি বসিয়ে দিব। সাবজেক্টের পরে আমরা ডু নট কথাটি ব্যবহার করব। তাহলে এইভাবে আমরা অনেকগুলো নেগেটিভ বাক্য করতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট, যত প্রেজেন্ট ইনডিফিনিট আছে সবগুলোতেই আমরা ডু নট ব্যবহার করতে পারবো। তবে আরেকটা বিষয়, তাহলে এই ডাজ কোথায় ব্যবহার করা হয়? ডাজ ব্যবহার করা হয় কখন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, রহিম। এক কথায় নামবাচক একজন যদি বুঝায়, তাহলে তাকে থার্ড পারসন, নামবাচক ব্যক্তি একজন যদি বুঝায়, তাহলে তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। হ্যাঁ, এবং হি, সি, ইট এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এইগুলোর পরে আমরা ডাজ নট ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? তাহলে একটি বাক্য লিখে দেখাই। হ্যাঁ, তাহলে এই দুটি তো এখন আমরা সবাই পারি যে সাবজেক্টের পরে ডু নট বসালে বাক্যটি হয়ে যাবে। হ্যাঁ, যে দে প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল, এগুলো আমার আর লেখার দরকার নাই। এখন আমি ডাজ দিয়ে বাক্যটি দেখাচ্ছি। যেমন সাবজেক্ট হচ্ছে হি নিতে হবে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট লেখার জন্য ভার্ব ওয়ান নিতে হবে। হ্যাঁ, যেমন হি
হি ইটস রাইস, সে ভাত খায়। হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। তাহলে একে নেগেটিভ করার জন্য আমরা কি ব্যবহার করব? ডাজ নট ব্যবহার করব। তাহলে কি লিখতে হবে? হি ডাজ নট ইট রাইস, হি ডাজ নট ইট রাইস, আর আই সি ই। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, ভুল হয়ে গেছে। হ্যাঁ, হি ডাজ নট ইট রাইস, হি রাইস, হি ডাজ নট ইট রাইস। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে হি ডাজ নট ইট রাইস, এখানে ডাজ নট বসেছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি হি অথবা সি অথবা ইট অথবা রানা, রহিম, তরিক এরকম নামবাচক হয়, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে তারপরে ডাজ নট বসবে। কিন্তু ডাজ নট বসার সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভার্বের শেষে যে এসটা যোগ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের শেষে যে এসটা যোগ হয়, এস বাই ইএস, সেই এস বাই ইএস উঠে যাবে। দেখো আমি কিন্তু এখানে এস বাই ইএস দেই নাই, এখানে এস বাই ইএস দেই নাই। তাহলে এখানকার এস বাই ইএস যদি এক কথায় ভার্বের শেষে যদি এস বাই ইএস দেখি, এস বাই ইএস উঠে যাবে এবং সাবজেক্টের পরে ডাজ নট বসবে। তাহলে বাক্যটি কি হবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা দেখি হি ইটস রাইস, সে ভাত খায়। সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস। সে কাজ করে, হি ওয়ার্কস, সে কাজ করে। হি ডাজ নট ওয়ার্ক, সে কাজ করে না। হি রানস, সে দৌড়ায়। সে দৌড়ায় না, হি ডাজ নট রান। সে পড়ে, হি রিডস, সে পড়ে। সে পড়ে না, হি ডাজ নট রিড। এভাবে আমরা হি, সি অথবা রানা সাবজেক্টের জায়গাতে বসে আমরা অজস্র বাক্য এগুলোকে নেগেটিভ করতে পারি। শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ব্যবহার হবে এবং ডাজ ব্যবহার হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধু ডু এবং ডাজ ব্যবহার হবে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুইটি নিয়ম দেখানো হলো যে যদি সাবজেক্ট যদি হি, সি এবং ইট এবং নামবাচক একজন হয়, তাহলে আমরা ডাজ নট ব্যবহার করব সাবজেক্টের পরে এবং ভার্বের শেষে এস উঠে যাবে, ভার্বের শেষে এস উঠে যাবে। হ্যাঁ, এবং উদাহরণ দিলাম কয়েকটি। এবং এই হি, সি, ইট বাক্যতে এক কথায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে যে সাবজেক্ট গুলো আছে, যেমন আই, দে, উই, ইউ, হ্যাঁ, এইগুলোর পরে সাধারণত ডু নট হবে। কারণ এগুলোর ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস থাকে না। এই কারণে এগুলোকে নেগেটিভ করার জন্য সাবজেক্টের পরে আমরা ডু নট বসাবো এবং হি, সির ক্ষেত্রে সাবজেক্টের পরে ডাজ নট বসাবো। শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য কোনো টেন্স নাই। হ্যাঁ, সাবজেক্টের পরে যদি ভার্ব অন হয়, তাহলে বুঝবো যে আমরা ডু এবং ডাজ ব্যবহার করে আমরা নেগেটিভ করতে পারবো। এখন বিষয় হলো যে এগুলোকে আবার ইন্টারোগেটিভ করব কিভাবে। ইন্টারোগেটিভ করার জন্য খুবই সহজ পদ্ধতি আছে, কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা হয়। আচ্ছা, ঠিক আছে, ফিশ, সে মাছ ধরে, সে মাছ ধরে। এখন যদি এই বাক্যটিকে আমি নেগেটিভ করি, তাহলে কি হবে? আমরা সবাই পারি এখন যে যেহেতু এস বাই এস আছে, তাহলে সাবজেক্টের পরে কি বসাবো? ডাজ নট বসাবো। তাহলে হি ডাজ নট, এবং ইএস কি থাকবে? থাকবে না, উঠে যাবে। তাহলে হি ডাজ নট ক্যাচ ফিশ, হি ডাজ নট ক্যাচ ফিশ। এখন আমরা দেখি যে এই বাক্যটি থেকে নেগেটিভ হচ্ছে এই বাক্যটি। এখন দুটোকেই, এই দুটি বাক্যকে যদি ইন্টারোগেটিভ করি, তাহলে কি হবে? এই বাক্যটিকেও প্রশ্নবোধক বানাবো, এই বাক্যটিকেও প্রশ্নবোধক বানাবো। তাহলে সে মাছ ধরে, ইংরেজির বাংলা হচ্ছে সে মাছ ধরে। এখন এটাকে যদি আমি প্রশ্নবোধক করি, তাহলে হবে সে কি মাছ ধরে? এক্ষেত্রে কিন্তু না শব্দটি নেই, না ওয়ার্ডটি নেই, এই জন্য নট বসবে না। তাহলে সে কি মাছ ধরে? তো প্রেজেন্ট ইন্ডিফিনিটে নেগেটিভ করার জন্য আমরা কি আনতাম? ডু অথবা ডাজ। এখানে কিন্তু ডাজ আসবে। হ্যাঁ, তো এই নেগেটিভ করা ছাড়াও যদি আমরা শুধু ইন্টারোগেটিভ করি, প্রেজেন্ট ইন্ডিফিনিটকে শুধু যদি ইন্টারোগেটিভ করি, তাহলে এই ডাজ শব্দটি এখানে আসবে, যে ডাজ হি ক্যাচ ফিশ। দেখো, ডাজ হি ক্যাচ ফিশ, সে কি মাছ ধরে? ডাজ হি ক্যাচ ফিশ, সে কি মাছ ধরে? এখন সে কি মাছ ধরে না, তাহলে কি হবে? ডাজ হি নট
ক্যাচ ফিশ, ডাজ হি নট ক্যাচ ফিশ, সে কি মাছ ধরে না? তাহলে এর বাংলা হচ্ছে সে কি মাছ ধরে না। দেখো এই বাক্য দুটি থেকে এই বাক্য দুটি ইন্টারপ্রেট করা খুবই সহজ। শুধু এর পূর্বে কি বসেছে ডাজ বসেছে এবং এখানকার ইয়েসটা উঠে গেছে। আর এখানে নেগেটিভ থেকে ইন্টারপ্রেট করার জন্য শুধু ডাজটা শুধু সামনে এসেছে। দেখো ডাজ যদি সামনে আসে বাকি থাকে কি হি থাকে, নট থাকে, ক্যাচ থাকে, ফিশ থাকে, ঠিক ওভাবে বসে গেছে। তাহলে দেখো শুধু ডাজটা সামনে বসবে এবং বাকি সব ঠিক থাকবে। আর এখানে শুধু ডাজ বসবে এবং ইয়েস বা ভার্বের ইয়েস বা ইয়েসটা উঠে যাবে যদি ইয়েস বা ইয়েস থাকে। এবং এখানে হি সাবজেক্ট না হয়ে যদি আই উই দে হতো তাহলে কি হতো? তাহলে এস বাই এস থাকতো না এবং এস বাই এস এর কোনো আর প্রশ্নই আসে না, এস বাই এস নেই। হ্যাঁ, তখন শুধু ডু আসবে, তখন শুধু কি আসবে? ডু আসবে। এখন যদি আমি এখানে দিয়ে দিই যে আই ক্যাচ ফিশ, যদি আমি দিয়ে দিই যে আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি, তাহলে নেগেটিভ কি হবে? আই ডু নট, আই এর পরে কি হবে? ডু নট, আই ডু নট ক্যাচ ফিশ। আমি কি মাছ ধরি? ডু আই ক্যাচ ফিশ? আমি কি মাছ ধরি না? হ্যাঁ, ডু আই নট ক্যাচ ফিশ? ঠিক এভাবে আমরা প্রত্যেকটি বাক্য ডু এবং ডাজ দিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবো, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, অন্য কোনো টেন্সকে না। এখন আমরা ডিড কোথায় ব্যবহার হয়? ডিড দিয়ে আমরা বাক্য বা সেন্টেন্স তৈরি করব, ডিড দিয়ে সেন্টেন্স তৈরি করব। যেমন দেখি যে হি এট রাইস, সে ভাত খেল। এখন দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সকে চেনার নিয়ম কি? যে সাবজেক্টের পরে ভার্ব টু থাকবে, ভার্ব টু থাকবে, পাস্ট ফর্ম অফ ভার্ব। এখন এটিকে নেগেটিভ করার জন্য নিয়ম হচ্ছে যে ডিড নট ব্যবহার করব। কি ব্যবহার করব? ডিড নট। তাহলে হি ডিড নট, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা এখানে ডিড নট ব্যবহার করব। যেহেতু ডিড নট ব্যবহার করলাম সেহেতু এট কিন্তু এট থাকবে না, কারণ এট যেহেতু পাস্ট ফর্ম এর কারণে কিন্তু আমরা ডিড এনেছি, ডিড নট এনেছি। তাই এই ইট ভার্বটি ইট হয়ে যাবে, ইট ভার্বটি ইট হয়ে যাবে। তাহলে ডিড নট ইট রাইস, আর মানে হচ্ছে কি সে কি ভাত খেলো না, সে কি ভাত খেলো না বা খেয়েছিল না। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যদি এখানে সাবজেক্ট বিভিন্ন রকম হতে পারে, কোনো সমস্যা নেই, কারণ এখানে ডিড ফর্ম অ্যাক্টিভ। সকল সাবজেক্টের পরে ডিড নট বসবে। সকল পাস্ট ইনডিফিনিটে নেগেটিভ করার জন্য সকল সাবজেক্টের পরে কি বসবে? ডিড নট বসবে। বট এ পেন, আমি একটি কলম কিনলাম। আই বট এ পেন, আমি একটি কলম কিনলাম। এটি পাস্ট ইনডিফিনিট। তাহলে এটিকে নেগেটিভ করার জন্য কি হবে? ঠিক এই ডিড নট আসবে। আই ডিড নট, আই ডিড নট, বট থেকে কি হবে? বাই হয়ে যাবে, বট থেকে বাই হয়ে যাবে, যেহেতু বাই প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক নাম্বার ভার্ব হয়ে যাবে। তাহলে আই ডিড নট বাই এ পেন, আমি একটি কলম কিনলাম না, আমি কোনো কলম কিনলাম না, আমি কোনো কলম কিনলাম না। তাহলে আই ডিড নট বাই এ পেন। তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখলাম। এখন যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? ইন্টারোগেটিভ করলে কি হবে? তাহলে এভাবে সাবজেক্ট যেই সাবজেক্টই আসুক সাবজেক্টের পরে শুধু আমরা ডিড নট বসাবো এবং ভার্বের এক নাম্বার ফর্ম বসাবো, তাহলে নেগেটিভ হবে। এখন আমরা ইন্টারোগেটিভ করার নিয়মগুলো দুটি শিখবো। প্রথম দুটি বাক্য থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম হলো, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে সাবজেক্টের আগে আমরা শুধু ডিড কথাটা নিয়ে আসবো, শুধু ডিড। হ্যাঁ, এই ডিড কথাটা নিয়ে আসবো, যে ডিড এর পরে আমরা পুরো বাক্যটি লিখে দেব। হি ইট, ইট হবে কারণ যেহেতু ডিড পাস্ট ফর্ম সেহেতু এট থেকে ইট হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে ডিড হি ইট রাইস এর মানে হচ্ছে সে কি ভাত খেলো। এরপরে দেখি এখানে দেখি নেগেটিভ করাই আছে, ডিড দিয়ে নেগেটিভ করা আছে। তাহলে ডিড শব্দটি, ডিড ওয়ার্ডটি শুধু সামনে নিয়ে আসবো। তাহলে ডিড শব্দটি সামনে যদি নিয়ে আসি তাহলে কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে ডিড হি not eat rice, did he not eat rice, সে কি ভাত খেলো না, did he not eat rice, সে কি ভাত খেলো না। তাহলে আমরা ডু ডাজ ডিড দিয়ে নেগেটিভ করা শিখলাম, ইন্টারোগেটিভ করা শিখলাম,
এবং কোন টেন্সে ব্যবহার হয় তাও জানলাম এবং টেন্স চেনার উপায় জানলাম। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ছাড়া ডু ডাজ ডিড ব্যবহার হয় না। শুধু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে ডু ডাজ ডিড ব্যবহার করা হয় অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। হ্যাঁ, তবে মেন ভার্ব হিসেবে বিভিন্ন টেন্সে সকল টেন্সে ব্যবহার করা যাবে। হ্যাঁ, যে তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড শুধু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে নেগেটিভ করার জন্য, ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহার করা হয়, যা বাক্যের মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয়েছে।